নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের বলবো যেটার সঙ্গে রাজনীতি এবং অবশ্যই আন্তর্জাতিক একটা পরিস্থিতি জড়িয়ে আছে। আপনারা কিছুটা হলেও হয়তো আন্দাজ করতে পারছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, শেখ হাসিনার পদত্যাগ, পরবর্তীকালে ভারতবর্ষে আশ্রয় নেওয়া, সাময়িকভাবে আপাতত যেটুকুনি জানা গেছে। কিন্তু এই বিষয়ে অনেকে অনেক কথা বলছেন। আমি একটি বিষয় আপনাদের জানাচ্ছি যেটা সামাজিক মাধ্যমে খুব ব্যাপকভাবে সার্কুলেটেড হচ্ছে। এই যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরছি, এটা একটা প্রতিবেদন আকারে ঘুরে বেড়াচ্ছে এবং এই প্রতিবেদনের সত্যতা যাচাই করা কারো পক্ষে ততটা সম্ভব নয়। অবশ্যই ওয়াকিবহাল মহল আছেন, কিন্তু যেহেতু এটা সাধারণ মানুষের, বিশেষ করে আপামর বাঙালির একটা ভীষণ বড় সেন্টিমেন্টের সঙ্গে জড়িয়ে গেছে এবং সারা পৃথিবী কিছুটা বাকরুদ্ধ হয়ে আছে এখনও বলা চলে। যদিও খুব স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশে নতুন একটি অন্তর্বর্তী সরকার স্থান নিচ্ছে, তারা শপথ নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এই যে শেখ হাসিনার বিরুদ্ধে এই যে জনবিক্ষোভ বা ক্ষোভ, যে মানে হতাশার থেকে হোক, প্রতিবাদের থেকে হোক বা ঘটনাক্রমের থেকে হোক, তার নিশ্চয়ই একটা কিছু প্রেক্ষাপট ছিল। এই প্রেক্ষাপটটি আমি কেবলমাত্র আপনাদের সামনে তুলে ধরছি যেটা সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, হোয়াটসঅ্যাপের মতো জায়গায় মানে বহু লোকের কাছে ফরওয়ার্ড হয়েছে। কিন্তু আমাদের মনে হয়েছে যে আমাদের দর্শক সাধারণের জন্য এবং আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন বিশেষ করে তাদের জন্য এটা অত্যন্ত একটি মূল্যবান তথ্য হতে পারে। আমি আর অতিরিক্ত কথা না বাড়িয়ে আমি সেই প্রতিবেদনটিতে চলে যাচ্ছি। এই প্রতিবেদনটি অ্যাকচুয়ালি লিখেছেন তিনি হচ্ছেন চঞ্চল চৌধুরী নামে আসছে, একজন স্বনামধন্য চলচ্চিত্রকর্মী এবং বাংলাদেশি বুদ্ধিজীবী। তার নামে এই প্রতিবেদনটি ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আমরা অবশ্য একজনকে জানি, সবাই জানি আমরা, যেহেতু নিয়মিত যারা বাংলাদেশের বিভিন্ন নাটক, গান, কারণ দুই বাংলার আত্মিক টানটা তো একই জায়গায় দাঁড়িয়ে আছে। এবার আমরা ধরে নিচ্ছি যে তিনি হয়তো এই এটা সম্প্রচার করেছেন, কারণ আমার এই প্রতিবেদন দুই বাংলার মানুষও দেখবেন। তো আমি সেই প্রতিবেদনটা কেবলমাত্র আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিবেদনটির শিরোনাম দেওয়া হয়েছে রাশিয়া সংকেত আগেই দিয়েছিল। যুক্তরাষ্ট্রের পাতা ফাঁদে পা দিয়েছে বর্তমান প্রজন্ম। আমি নিশ্চিত আপনারা ভুলে গেছেন 2023 সালের 15 ডিসেম্বরের কথা। এই দিনে আচমকাই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসে তাহলে যুক্তরাষ্ট্র তার সকল ক্ষমতা প্রয়োগ করবে শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য। যুক্তরাষ্ট্রের সকল ক্ষমতা বলতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র এরাব স্প্রিং অর্থাৎ আরব স্প্রিং বা আরব বসন্তের মতো একটি সিনারি তৈরি করবে, যে আরব বসন্ত আনতে ব্যবহার করা হবে বিশ্ববিদ্যালয়ের, কলেজ, স্কুলের ছাত্রছাত্রীদের। ডোনাল্ড লু ও পিটার ডি হাস তাদের বন্ধুত্বের সময়কাল প্রায় 31 বছর। বাংলাদেশে মার্কিন
রাষ্ট্রদূত হিসাবে ছিলেন পিটার ডি হাস। আপনারা নিশ্চয়ই সেটা ভুলে যাননি। এই পিটার হাসকে যখন বাংলাদেশে নিয়োগ দেওয়া হয় তখন তার উপর স্পেশাল অ্যাসাইনমেন্ট ছিল ইন্দো প্যাসিফিক রিজিয়নে চায়নার প্রভাবকে হ্রাস করা এবং বাংলাদেশকে সদস্য কিংবা স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে যুক্ত করা। কিন্তু পিটার ডি হাস কোনো সাফল্য গড়ে তুলতে পারেননি বলে প্রতিবেদনে লেখা হয়েছে। এরপর বাংলাদেশের নির্বাচনের আগে কয়েকবার এসেছিলেন ডোনাল্ড লু। নানাবিধ চেষ্টা চরিত্র করেছিলেন ইলেকশন নিয়ে, সাফল্য পাননি। যুক্তরাষ্ট্র সব সইতে পারে, কিন্তু ফরেন পলিসিতে অপমান মনে রাখে হাজার বছর। যুক্তরাষ্ট্র ফরেন পলিসিতে বাংলাদেশের নিকট মারাত্মকভাবে পরাজিত হয়। এই অপমান তারা সহ্য করে নেবে, এটা ভাবা বোকামি ছাড়া আর কিছু নয়। পিটার হাস ও ডোনাল্ড লু অর্থাৎ মার্কিন প্রশাসনের কাছে বাংলাদেশ একটি পরাজয়ের নাম। মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই পরোক্ষভাবে তার মৃত্যুর কথা বলেন। এখানে প্রধানমন্ত্রী বলতে অবশ্য আমি যতদূর বুঝতে পেরেছি শেখ হাসিনার কথাই হয়েছে, কারণ তিনি যুক্তরাষ্ট্রের প্রতিশোধ স্পৃহার কথা জানেন। তিনি বলেন মৃত্যুকে তিনি ভয় পান না। কেন বলেন আমরা এখন তা বুঝতে পারি। রাশিয়া 15ই ডিসেম্বর 2023 সালে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে নির্বাচনের পর বাংলাদেশে ছাত্রবিক্ষোভ হবে এবং আরব বসন্তের মতো অবস্থা তৈরি হবে। চলমান জুলাইতে এসে এই বিক্ষোভের দেখা আমরা পেলাম। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA তাদের সমস্ত সহযোগীদের মাঠে নামাবার প্রস্তুতি সম্পন্ন করে দিয়েছিল। এই সহযোগীরা কেউ কেউ প্রতিষ্ঠান, কেউ কেউ ব্যক্তি। লক্ষ্য করার বিষয় হলো ঘটে যাওয়া পুরো ঘটনা মার্কিন গোয়েন্দা সংস্থা কিভাবে কোটার বিষয়টিকে নজরে রেখেছিল, কিভাবে আদালতে দায়ের করা রিটের দিকে নজর রেখেছিল, কিভাবে হাইকোর্টের দিকে নজর রেখেছিল, কিভাবে এই বিষয়টিকে একটি ক্ষোভের কন্টেন্ট হতে পারে তা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছিল। রাষ্ট্র নিশ্চয়ই এই রিটের পরে রায় এবং হাইকোর্ট সমস্ত কিছুই ক্রনোলজিক্যালি মিলিয়ে ও খতিয়ে দেখবেন এবং প্রতিটি জায়গায় তথ্য সংগ্রহ করবেন। মার্কিনীদের ষড়যন্ত্রে এই প্রজন্মের সন্তানেরা পা দিয়েছেন কোনো কিছু না বুঝেই। আসলে এই গভীর ডিপ্লোম্যাসি তাদের বোঝার কথাও নয় এবং কোনো হিম্মতও নেই। আমাদের তরুণেরা মুক্তিযুদ্ধ দেখেননি, মুক্তিযুদ্ধের পরের সময় দেখেননি। মার্কিন পাকিস্তান ষড়যন্ত্রে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং তার পরবর্তী ঘটনাও খুব জানে বলে আমার অন্তত মনে হয় না। একটা সময় মানুষ বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড কি কি হিসেব নিকেশের মধ্যে হয়েছিল এবং মার্কিন পাকিস্তানি সংস্থাগুলো আসলে কি চেয়েছিল। কিন্তু ততদিনে যা ক্ষতি হবার এই দেশের হয়ে গিয়েছিল। এবারও তারা এখন যা বুঝতে পারছে না, বুঝবে 20 বছর পরে। তখন মাথা চাপড়াবে আর কাঁদবে, কিন্তু কিছু করার থাকবে না। তারা বিলোপ করবে, আক্রান্ত বোধ করবে এবং বলতে থাকবে আমাদের সর্বনাশ হয়ে গেছে। কিন্তু কেউ তাদের বাঁচাতে আসবে না। প্রজন্ম আমাকে জিজ্ঞেস করতে পারে, কই আমরা তো মিছিলে গেছি, সভাতে গেছি, রায় জেনে, এখানে আমেরিকার গোয়েন্দা সংস্থা কিভাবে আসবে? এই জায়গাতেই তো অঙ্ক ভাবতে হবে। এখানেই কেন রিট হয়েছে, হাইকোর্টের রায় কেন এমন হলো, কারা রাস্তায় নেমেছিল আগে, কেন নেমেছিল আপিলেট ডিভিশনের রায়ের আগে, কারা পানি দিল, কারা নেট দিল, কারা এত সাহায্য করলো নেপথ্যে, কারা কাছে এসে উস্কে দিল, সমন্বয়কদের গত 5 বছরের হিসেব নিকেশ কি, কারা এরা, কোন পত্রিকা এত কভারেজ দিল শুরুতে, কেন দিল,
কারা সব ধরনের সাহায্য দেওয়ার জন্য উন্মুখ হয়েছিল, কেন ছিল? শেখ হাসিনাকে প্রজন্ম ভুলভাবে অনুবাদ করলে সেটার একটা লম্বা দায় এই অস্থির জেনারেশনকেই চুকোতে হবে পরবর্তীতে। আমাদের কৈশোরে আমাদের বাবা ছিল আমাদের অন্যতম প্রধান শত্রু। বন্ধুদের সাথে মিশতে দেয় না, বন্ধুদের সাথে ট্যুরে যেতে দেয় না, একা ঘর থেকে বের হতে দেয় না, কত অভিযোগ। আজ সব বুঝি, সব অনুধাবন করি, কিন্তু আব্বার হাত ধরে দেখি তার বয়স 83। সময় গিয়েছে চলে স্রোতের মতন। আমার এই লেখাটা সংরক্ষণ করে রাখুন, কাজে আসবে। আমি এই প্রজন্মের সাথে এই মুহূর্তে দ্বিমত পোষণ করছি বলে তাদের অনেকেই আমার বিরুদ্ধে, কিন্তু তারা জেনে রাখুক আমি স্পষ্টবাদী একজন মানুষ। আমাকে এখন খারাপ লাগবে, কিন্তু এক সময় আমাকে এরা অনুতপ্ত হবে। আমি আর যাই করি এই প্রজন্মকে অন্তত মিসগাইড করব না। বাংলাদেশকে অশান্ত করে ক্রিকেটের মাধ্যমে ভারত বিদ্বেষী তৈরি করে একটা পুরো প্রজন্মকে তৈরি করে ফেলেছে। অপেক্ষা শুধু শেখ হাসিনা কবে মারা যাবে তারপরেই শুরু হবে এই দক্ষিণ পশ্চিম মহাদেশে বাংলাদেশ, পাকিস্তান এবং আরও বেশ কয়েকটি মুসলিম দেশ এককাট্টা হয়ে পুরনো সেই ব্রিটিশদের তৈরি করে খেলা ডিভাইড অ্যান্ড রুল, যা ভারতকে মারাত্মকভাবে আঘাত করবে। ভুলে যেও না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারকে ঠেকাতে ব্রিটিশদের সবচেয়ে বড় বন্ধু ছিল আমেরিকা। দীর্ঘ শেষ 4 বছর ধরে মোদিজি রাশিয়ার দিকে অনেকটা ঝুঁকে আছে। আমেরিকা ভালোভাবে নিচ্ছে না, সুযোগ পেলেই ভারতেও মোক্ষম আঘাত হানবে। তাই বন্ধুরা খুব সাবধানে থাকবেন। আশা করি আপনার অবস্থা আমার বাংলাদেশ এবং অন্যান্য দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো হবে না। অনুগ্রহ করে বন্ধুরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজটি আপনার সমস্ত বন্ধু এবং আত্মীয়দের মধ্যে যতটা সম্ভব প্রচার করুন। অন্তত তারা বুঝতে পারবে আপনার প্রকৃত শত্রুকে। সত্যই এটি একটি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি এবং আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। চঞ্চল চৌধুরী একজন স্বনামধন্য চলচ্চিত্র কর্মী এবং বাংলাদেশি বুদ্ধিজীবী। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে এই লেখাটা বাংলাদেশ কেন্দ্রিক হলেও এর মধ্যে কিন্তু যিনি লিখেছেন তিনি কিন্তু আমাদের দেশের সম্পর্কেও বেশ কিছু কথা বলেছেন। সময় বলবে কি হতে চলেছে আগামী দিনে। তবে মনে রাখতে হবে ভারতের বন্ধু যেমন আমেরিকা, রাশিয়া, বাংলাদেশ এবং অন্যান্য ব্রিটেন, জার্মানি সমেত সমস্ত বিশ্বের বহু দেশ এই একটা অস্থিতিকর অধ্যায় আমরা যত তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবো আমার মনে হয় ততই আমরা সুস্থ জীবনের গতিধারার মধ্যে নিজেদেরকে একাত্ম করতে পারবো। আমি আরেকবার জানিয়ে দিচ্ছি, এটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি এমন বার্তা যে বার্তাকে বিজনেস বাতে সোমনাথের সাথেতে আমরা বেছে নিয়েছি। কারণ এর সঙ্গে এই সমগ্র অঞ্চল যদি এইভাবে উত্তপ্ত হয়ে ওঠে তার প্রভাব শুধু সাধারণ মানুষের নয়, ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপরও কিন্তু ছড়িয়ে পড়বে। অতএব আমাদের এই বিষয় নিয়ে একটু সচেতন হওয়ার সময় এসেছে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।